করোনায় বিপাকে ৭০ লাখ পরিবহন শ্রমিক, ফেডারেশন মালিক সমিতির কেউ পাশে নেই। দশ দিনেই দেশে ৬,০০০-এর বেশি করোনা শনাক্ত, ২ মাসের সংক্রমিত ১২,৫০০। করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনে ভালো ফল পাওয়ার দাবি, সুস্থ হচ্ছেন অনেকে। এখন দেশে তৈরি হচ্ছে N95 মাস্ক, মান যাচাই শেষে অনুমোদন দেবে ওষুধ প্রশাসন। এবং করোনা বিশ্বে প্রাণহানি ছাড়ালো 2,70,000, যুক্তরাষ্ট্রে মৃত অন্তত 77,000। স্বাগত বিরতিহীন সংবাদে, শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংকটে কর্মহীন প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিককে কোনো সহায়তা দিচ্ছে না মালিক সমিতি, ফেডারেশন বা সরকার। শ্রমিকদের এই অভিযোগ অস্বীকার করে মালিকরা বলছেন, ব্যক্তিগতভাবে সহায়তা দেওয়া হচ্ছে, তবে সরকারি সহযোগিতা ছাড়া দীর্ঘ সময় শ্রমিকদের পাশে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। করোনা সংক্রমণ রোধে সরকার ছুটি ঘোষণা করে 25শে মার্চ। সেদিনই বন্ধ হয়ে যায় গণপরিবহন। এতে প্রায় ৭০ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে ছুটি বেড়েছে 16ই মে পর্যন্ত। অর্থাৎ ছুটি যত দীর্ঘ হচ্ছে তত বেশি সময় তাদের আয় বন্ধ। ফলে প্রত্যেকের পরিবারেই এখন সংকট দেখা দিয়েছে। 1.5 মাসের উপরে গাড়ি বসা, আমরা এই পর্যন্ত ইউনিয়ন থেকে 10 টাকা পাই নাই, কোনো সরকারের থেকে পাই নাই, মালিকের কাছ থেকে পাই নাই। কোনো মালিক পক্ষ থেকে, কোনো সংগঠন থেকে, কোনো নেতা এ পর্যন্ত আমাদের পরিবহন শ্রমিকের কোনো খোঁজ খবর নেয় না। আমাদের যে সংগঠনের যে নেতা, সেই নেতারই তো পাই না, তো আমরা ত্রাণ পাবো কোথা থেকে? শ্রমিক নেতাদের অভিযোগ, কয়েকজন মালিক বাদে কেউই কর্মীদের সহায়তায় এগিয়ে আসার মতো দায়িত্বশীল আচরণ করেননি। কোনো চালক বলতে পারবে না একটা রেশন কার্ড পাইছে। আমাদের শ্রমিকরা অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে, বাড়িওয়ালাদের যন্ত্রণায় রয়েছে। এদের খুব দ্রুত একটা সুরাহা করা হোক। 2-4টা মালিক এই সহায়তা করেছে, অধিকাংশ মালিক এই সহায়তাটা করেন নাই। পরিষ্কার কথাই, যদি সারা বাংলাদেশের মালিকরা এই মহাখালীর মতো সহায়তা করতো, তাহলে বাংলাদেশের শ্রমিকদের তো হাহাকার হইতো না, শ্রমিকদের ব্যাপারে রাস্তায় নামতো না। আজকে ঢাকা শহরে যে কোম্পানিগুলো, তারা টোটালি তাদের শ্রমিকদের টাকা পয়সা দিতে তাদের ব্যর্থ হয়েছে। তবে মালিক সমিতি বলছে, এত বড় জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসতে হবে সরকারকেই। অনেক মালিকের তো সে অবস্থা আছে, সুতরাং মালিকেরা সবসময় এই লম্বা সময় মালিকরা কিভাবে দিয়ে আসবে? এখানে সরকারের সহযোগিতা ছাড়া মালিকেরা একবার দুবার অনেক মালিকদের সংগঠনের পক্ষ থেকে, তারপরে কোম্পানিগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে এদেরকে, কিন্তু এটা তো সবসময় দিয়ে আসতে পারবে না। শ্রমিক সংগঠনগুলোর দাবি, সরকার ঘোষিত প্রণোদনা কিভাবে বিতরণ হবে সে ব্যাপারে তারা কিছুই জানে না। এদিকে সড়ক পরিবহন মন্ত্রণালয় বলছে, পরিবহন শ্রমিকদের সহায়তার জন্য ত্রাণ সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার পরিবহন শ্রমিকদের খবরাখবর জানবো সহকর্মী হাসিবুর রহমানের কাছ থেকে। হাসিবুর, জেলাতে পরিবহন শ্রমিকদের কি অবস্থা জানাবেন, এবং মালিক ও শ্রমিক সংগঠন তারা কেউ কি আসলে এই পরিবহন শ্রমিকদের কোনো ধরনের সহায়তা দিচ্ছে? আমার কাছে সর্বশেষ যে তথ্য এসছে তাতে বগুড়ায় পরিবহন শ্রমিকদের, বিশেষ করে বাস এবং ট্রাক শ্রমিকের সংখ্যা প্রায় 15,000। শুরুর দিকে, অর্থাৎ যখন 25 তারিখ সরকার এই ঘোষণাটি দেন যে পরিবহন চলাচল বন্ধ থাকবে, তখন কয়েকদিন পরে পরিবহন মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে সামান্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল তাদের সংগঠনের সদস্যদের প্রতি, যে তারা যেন ভালো থাকে। কিন্তু এই সংগঠনগুলোর আর্থিক সংগতিও এমন নেই যে দীর্ঘদিন ধরে এই ধরনের একটি অবস্থা মোকাবেলা করবে, এবং যে কারণে অধিকাংশ ক্ষেত্রেই বাস, ট্রাক সহ ছোট ছোট যে যানবাহন রয়েছে সব শ্রমিকের পারিবারিক চরম আর্থিক সংকটের দেখা দিয়েছে, এবং সে কারণে তাদের অবস্থা দিন দিন খারাপ হতে চলেছে। আমি বেশ কয়েকজন পরিবহন শ্রমিকের সাথে কয়েকদিন আগে কথা বলেছি, যে তাদের কেউ কেউ বসে আছেন বলা যায় যে একেবারে শুরুর পরদিন থেকে, অর্থাৎ 26 মার্চ থেকে, এবং কারু কারু পক্ষে রাতের বেলা কখনো কখনো ট্রাকে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকরা বসে আছে। কারণ আপনি জানেন যে জরুরি পরিবহন সেবা সরকার বন্ধ রাখেনি, চালু রেখেছে, যে কারণে
কখনো কখনো জরুরি সেবার যে গাড়ি সেগুলো শ্রমিকরা বাইরে যেতে পেরেছে, কিন্তু তারা আরও একটি সমস্যা পড়েছে যে দূরপাল্লায় যাত্রায় তাদের রাস্তাঘাটে কোনো খাবার সুযোগ ছিল না বলে তাদের কষ্টটা আর এক ধরনের রয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে আমার কাছে যে হিসাব রয়েছে একেবারে খসড়া হিসাব, প্রায় 1,45,000-এর মতো বিভিন্ন ধরনের পরিবহন শ্রমিক এখন বলা যায় যে বেকার রয়েছে। আর সে কারণেই তাদের পরিবার এখন বড় আর্থিক সংকটে রয়েছে, টানাপোড়েনে রয়েছে। অনেকের খাদ্য যে কেনার সঙ্গতি এটিও নেই বলে আমি জানতে পেরেছি। পরিবহন শ্রমিকদের দুরবস্থার কথা জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান বগুড়া থেকে। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হলেও ঈদকে সামনে রেখে দোকান খোলার প্রস্তুতি শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে 10 মে খোলা হবে কিনা তা জানা যাবে আগামীকাল। বাণিজ্যমন্ত্রী বলছেন বিপণী বিতান খুলবেন কিনা সেই সিদ্ধান্ত ব্যবসায়ীদের। এদিকে 10 মে বিপণী বিতান খোলার বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে ধোয়া মোছার কাজ শুরু হয়েছে রাজধানী নিউ মার্কেটে। আবার গাউসিয়া মার্কেট বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে দোকানের সামনে কর্মচারীদের ভিড় দেখা যায়। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন ব্যবসায়ীদের একাংশ দোকান খোলা রাখতে চাইলেও আরেক পক্ষ বন্ধের পক্ষে। নিজেদের মধ্যে আলোচনা করে কাল চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে। তবে যত প্রস্তুতি নেওয়া হোক না কেন স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, ব্যবসায়ীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, তারা বলছে নিজেদের মধ্যে তারা আলোচনা করে আগামীকালকে একটি সিদ্ধান্ত দিবে। এই বিষয়ে আসলে ব্যবসায়ীদের কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে কিনা আজকে, আপনার কাছে কোনো তথ্য আছে? দেখুন, বিষয়টা হচ্ছে দুই রকম। একটি হচ্ছে কেন্দ্রীয় দোকান মালিক ব্যবসায়ী সমিতি, আর হচ্ছে নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি। আমরা গতকালকে নিউ মার্কেট মালিক ব্যবসায়ী দোকানদার সমিতির সহসভাপতি আশরাফুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তার কাছে জানতে চেয়েছিলাম যে সরকার আসলে এরকম একটি ঘোষণা দিল, এই যে দোকান বা শপিং মল ঘোষণা দেওয়ার একটি সিদ্ধান্ত আসলে সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করেছে কিনা। তারা জবাবে বলেছে তাদের সাথে আসলে কোনো আলোচনা হয়নি, তবে কেন্দ্রীয় যে ব্যবসায়ী সমিতি রয়েছে দোকানদার তাদের সাথে হয়তো আলোচনা হয়ে থাকতে পারে। এখন দ্বিধাটি আসলে মূলত দুই জায়গায়। দীর্ঘদিন এই এলাকার দোকানগুলো বন্ধ রয়েছে, শপিং মল বন্ধ রয়েছে, অনেক কর্মী বাইরে গ্রামের বাড়িতে গিয়েছেন, আবার কেউ কেউ ঢাকার অন্য প্রান্তে আছেন। এখন বিষয়টা হচ্ছে তারা কিন্তু এর মধ্যে পণ্যও তুলতে পারেনি। আবার ডিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্ধারিত 2 কিলোমিটারের মধ্যে ক্রেতারা তাদের শশা এলাকায় অবস্থান করে সেক্ষেত্রে তারা কেনাকাটা করতে পারবেন। প্রমাণ হিসেবে তাকে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড অথবা গ্যাস বিল কিংবা পানি বিলের যে কাগজপত্র থাকে সেগুলো দেখাতে হবে, এরকম একটি অর্থাৎ হজবরল একটি অবস্থা। দোকানদার যারা ব্যবসায়ী সমিতি তারা বলছেন যে গণপরিবহন সীমিত আকারে যদি খুলে না দেওয়া হয় তাহলে যারা মিরপুরে যে সমস্ত কর্মী তাদের রয়েছেন তারা আসলে আসবেন কিভাবে। আবার পুলিশের পক্ষ থেকে 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, ডিসইনফেকশন চেম্বার বসাতে হবে প্রত্যেকটা গেটে, একমুখী যোগাযোগের ব্যবস্থা করতে হবে, পকেট গেটগুলো বন্ধ করে দিতে হবে। সেই সক্ষমতাটুকু আসলে ব্যবসায়ীদের আছে কিনা কিংবা পুলিশের আছে কিনা সেই প্রশ্নটিও থেকে যায়। আরেকটি বিষয়, ক্রেতাদের আপনি দোকান খুললেন, বেচা কিনা শুরু করলেন, ক্রেতা আসবে কিনা সেই বিষয়টিও থেকে যায়। কারণ আপনি যদি দোকান খুলে থাকেন সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন বা আপনার কর্মী রয়েছেন তাদেরকে বেতন দিতে হবে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই নর্মালি এই সময়টাতে আমরা প্রতি বছর দেখে থাকি প্রচুর ভিড় থাকে, হাঁকডাক থাকে, চিল্লাচিল্লি থাকে, কিন্তু এবারকার করোনা পরিস্থিতির কারণে কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি একদম বিভিন্ন। অর্থাৎ আমরা বলতে পারি শুনশান নীরবতা। কারোর মধ্যে আসলে দোকান খুলবে কি খুলবে না এরকম আগ্রহ শুধুমাত্র কর্মীদের মধ্যে দেখেছি। তবে ব্যবসায়ী সমিতির নেতারা এখনো বলছেন তারা আলাপ আলোচনা করবেন। আসলে মূল প্রতিবন্ধকতাটা বা মূল দ্বিধাটা তৈরি হয়েছে যখন আমরা দেখেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স তাদের অবস্থান থেকে সরে গিয়েছে না, যমুনা ফিউচার পার্কে যখন একই রকম সিদ্ধান্ত নিয়েছে তারপরে কিন্তু এই রকম একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। অর্থাৎ খুলবে কি খুলবে না, কেন খুলবে না, কেরণে খুলবে। ইতিমধ্যে রমনা বিভাগের যিনি ডিসি সাজ্জাদুর রহমান তার নেতৃত্বে ব্যবসায়ীর সাথে একটি বৈঠক করা হয়েছে, সেখানে 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন এই সবগুলো বিষয় আমলে নিয়ে আসলে কতটুকু ভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারবে, কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবে, সংক্রমণটা আসলে কতটুকু ঠেকাবে, এরকম নানাবিধ বিষয় কিন্তু উঠে আসে। মোট কথা এখন পর্যন্ত আসলে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সত্যিকার অর্থেই খুলবে কিনা। আরেকটি বিষয়, তার আশেপাশের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, নিউ মার্কেটের পাশের যে শপিং মলগুলো রয়েছে তাদের সাথে আসলে সেই সমস্ত ব্যবসায়ী নেতাদের সাথে তারা কথা বলবেন যে তারা খুলবেন কিনা, খুললে কোন প্রক্রিয়ায় খুলবেন, এরকম একটি বিষয়ের মধ্য দিয়ে গিয়েছে। আরেকটি বিষয়, পুলিশের ডিএমপির পক্ষ থেকে যে নতুন নির্দেশনাটি দেওয়া হয়েছে যে আপনাকে পরিচয়পত্র কিংবা আপনি যে এলাকায় অবস্থান করছেন সেই এলাকার পানি বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলো নিয়ে আপনাকে গেটে প্রবেশ করতে হবে, দেখাতে হবে, তারপরে আপনি প্রবেশ করবেন। এখন কেউ যদি আসলে কেনাকাটা করতে হয় সত্যিকার অর্থে এগুলো আসলে নিয়ে কেনাকাটা করবে কিনা সে বিষয়ে ক্রেতা সাধারণটা ভালো বলতে পারবে। যদিও আমরা দেখেছি যখন সীমিত আকারে কিংবা গার্মেন্টস খুলে দেওয়া হয়েছিল তখন কিন্তু কলকারখানা পরিদর্শক অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে শুধুমাত্র শ্রমিকদের পরিচয়পত্র দেখে তাদেরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে। যদিও সেই সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়েছে, সেটা আসলে পুলিশের লোকবল
কর্মী সংকট থাকার কারণে বা পুলিশ সদস্য কম থাকার কারণে সেটি কিন্তু আলোর মুখ দেখেনি। এখন আপনি এরকম একটা নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা দিয়েই তো হবে না, আসলে সেই নির্দেশনাটি বাস্তবায়ন করতে হবে। কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটা আসলে কারা বাস্তবায়ন করবে, মার্কেট কমিটি বাস্তবায়ন করবে না পুলিশের লোক বাস্তবায়ন করবে, সে বিষয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কি হচ্ছে, খুলবে কি খুলবে না, খুললে ক্রেতা আসবে কি আসবে না, খুললে কতটুকু লাভ হবে। অর্থাৎ লাভ লস ক্রেতার হিসেবেই এখন পর্যন্ত আটকে আছে নিউ মার্কেট খুলবে কি খুলবে না। সহকর্মী আলামিন হোসেন নিউ মার্কেট জায়গা থেকে যুক্ত হয়েছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে রাজধানীর অনেক জায়গার কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও কিছু জায়গায় খোলা রাস্তা উন্মুক্ত ফুটপাতেও বসানো হয়েছে কাঁচা বাজার। তবে বেশিরভাগ কাঁচা বাজারে এখনও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি। ভিড় করে কেনাকাটা করছেন প্রায় সবাই। এ বিষয়ে আরও জানতে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠ থেকে আমাদের সংযুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা? মানুষ যারা বাজার করতে আসছেন তারা কতটা সামাজিক দূরত্ব মেনে বাজার করছেন? দেখুন, খোলা মাঠে এই বাজার স্থানান্তরের পর এখানকার ক্রেতা অনেকটা কমে গেছে, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন। তারা বলছেন যে আগে তাদের যে বাজারটি ছিল সেখানে যেই পরিমাণে ক্রেতা হতো সেই তুলনায় তাদের এখন ক্রেতা হচ্ছে, তাদের বেচা বিক্রি একেবারেই কম। যেহেতু ক্রেতার সংখ্যা কম, সেক্ষেত্রে আসলে সামাজিক দূরত্ব মেনে নেওয়ার যে নির্দেশনা সেটি খুব স্বাভাবিকভাবেই আসলে পালন করা খুব সহজ হবে। আমি যদি এই বাজারের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এই পুরো বাজারটিতে আসলে কাঁচা বাজারে যে কয়েকটি দোকান ছিল তাদের প্রত্যেককেই এখানে এসে বাজারে করার নির্দেশনা দেওয়া হলেও কিন্তু অনেক দোকানই তারা এখানে বাজারই করেননি, কারণ তারা বুঝতে পারছেন এখানে আসলে হয়তো তাদের খুব বেশি লাভ হবে না, বরং লোকসান হতে পারে, সেই জায়গা থেকে তারা আসছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি দোকান থেকে আরেকটি দোকানে বেশ দূরত্ব রেখেই 3 ফিটের কথা যে বলা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি একটি দোকান থেকে আরেকটি দোকান 5 থেকে 6 ফিট পর্যন্ত দূরত্বে আসলে করা হয়েছে। এবং যেহেতু ক্রেতার সংখ্যা কম, তাই সামাজিক দূরত্বের যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে উপেক্ষিত হওয়ার সুযোগটা খুবই কম। এবং এরকম এই মাঠের মতো অন্যান্য যে সকল জায়গায় আসলে এই মাঠের মধ্যে কাঁচা বাজার স্থাপন করা হয়েছে, প্রত্যেকটি কাঁচা বাজারের অবস্থায় কিন্তু অনেকটা একই রকম। শুধুমাত্র ভিন্ন চিত্র হচ্ছে যে সকল পাড়া মহল্লায় অলিতে গলিতে যে সকল ভ্যানে করে যে সকল কাঁচা সবজি বা কাঁচা তরকারি বিক্রি করা হচ্ছে সে সকল জায়গার চিত্র কিন্তু কিছুটা ভিন্ন। সেখানে আমরা দেখতে পেয়েছি সেখানে একটি ভ্যান থেকে আরেকটি ভ্যান খুব গাদাগাদি করে দাঁড়িয়েছে, পাশাপাশি দাঁড়িয়েছে, তো যার ফলে তাদের সেখানে যারা কিনতে যাচ্ছেন তাদের ভিতরেও সচেতনতার জায়গাটি একটু অভাব রয়েছে। তো তারা কিন্তু সেইখানে যেই সামাজিক দূরত্বের নির্দেশনা সেটি কিন্তু উপেক্ষিত হচ্ছে। কিন্তু এই সকল খোলা মাঠের এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই উপেক্ষিত হওয়ার সম্ভাবনাটা বা সুযোগটা কিন্তু খুব কম থাকে। তারপরেও যারা আসলে সচেতন তাদেরকে আমরা দেখেছি তারা মাস্ক পিপিই পরে পর্যন্ত বাজার করতে এসেছেন, এবং অনেকেই আসছেন যারা আসলে পিপিই ছাড়া কিংবা মাস্ক ছাড়াও তারা আসলে বাজার করতে এসেছেন। সব মিলে জনগণের জায়গা থেকে যে সচেতনতার জায়গাটি সেটি আসলে তৈরি হলে এই ধরনের যে আপৎকালীন যে সময় সেটি আসলে পার করা সম্ভব হবে। পরিস্থিতি জানছেন সহকর্মী খালেদ রায়হানের কাছ থেকে। দেশে 2 মাসে করোনা শনাক্ত 12,425 জনের। এর মধ্যে গত 10 দিনেই শনাক্ত হয়েছে 6,000-এরও বেশি। মোট আক্রান্তের 58% ঢাকার বাসিন্দা। আক্রান্তদের অর্ধেকের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। পোশাক কারখানা, শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার পর সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 8 মার্চ। এ 2 মাসে আক্রান্ত 12,425 জনের মধ্যে শুধুমাত্র ঢাকা বিভাগেই আক্রান্ত হন 8,038 জন, যা মোট আক্রান্তের 83.05%। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জকে ঝুঁকিপূর্ণ জেলা ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এ 3 জেলায় শনাক্ত 1,600-রও বেশি মানুষ। দেশে সবচেয়ে বেশি 26% আক্রান্ত 21 থেকে 30 বছর বয়সের, 31 থেকে 40 বছর বয়সী 24%। মোট শনাক্তের 68%ই পুরুষ, নারী 32%। 21 থেকে 30 বছর যারা তারা বেশি আক্রান্ত হচ্ছেন। আসলে এই গ্রুপটা খুব বেশি বাইরে যাচ্ছেন এবং বাজারে ঘাটে তারা সামাজিক দূরত্বটা মেনটেন করে চলছেন না, যার ফলে তারা কিন্তু আক্রান্তটা বেশি হচ্ছে এবং তাদের কাছ থেকে তাদের ফ্যামিলি আক্রান্ত হচ্ছে। তাদের জন্য আমার উপদেশ থাকবে যে আপনারা যখন বাইরে বেরোবেন অবশ্যই সামাজিক দূরত্বটা মেনটেন করে চলবেন। দেশে 2 মাসে করোনা পরীক্ষা হয়েছে 1,05,460 জনের, যার মধ্যে পজিটিভ আসে 12,425 জনের। পরীক্ষার সুবিধা বাড়লে এ সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিদরা বলছেন অন্য দেশের মতো করোনা সংক্রমণের পিকের সময় এখনও সঠিকভাবে বলা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার উপর তা নির্ভর করবে বলেও জানান তারা।
গণহারে সংক্রমিত হচ্ছে মানুষ। যারা সংক্রমিত হচ্ছে তারা বলতে পারছে না কার কাছ থেকে তিনি সংক্রমিত হচ্ছেন। আমরা যদি সতর্ক হয়ে চলি তাহলে আমাদের সংক্রমণের ঢেউয়ের মাথাটা খুব তীক্ষ্ণ হবে না এবং শীর্ষবিন্দুতে পৌঁছাতে হয়তো আমাদের আরো সময় আমরা লট নেই। সেই সময়ের মধ্যে কিন্তু আমরা জনগণ আরো সচেতন হব, আমাদের হাসপাতালগুলো আরো প্রস্তুত হবে। লোকজনের যে মুভমেন্ট দেখছি আমরা তো নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারছি না, সেই জন্য আমরা ভয় পাচ্ছি যে সংক্রমণের হার না ঝট করে আবার বেড়ে যায়। করণীয় হলো যে বড় বড় মলগুলো খোলা যাবে না, কোনো দোকানের মধ্যে 5 জনের বেশি যেতে পারবে না। যে সমস্ত জায়গায় রোগী পাওয়া যাবে তাদেরকে ইনস্টিটিউশনাল আইসোলেশনে নিয়ে যেতে হবে। দেশে গত 2 মাসে করোনা সংক্রমণে মৃত্যুর 73% পুরুষ আর নারী 27%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেলে মারা গেলেন দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আসলাম রহমান। বৃহস্পতিবার রাত 11:15 ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আসলাম রহমান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তার করোনা টেস্টও করানো হয়। বুধবার মুগদা জেনারেল হাসপাতাল থেকে রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হৃদরোগী বলে তারা সেখানে তাকে রাখেননি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 28 এপ্রিল দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটের সিনিয়র সদস্য হুমায়ুন কবির খোকন উত্তরা রিজেন্ট হাসপাতালে করোনায় মারা যান। বুধবার করোনার উপসর্গ নিয়ে মারা যান একই পত্রিকার সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোশাক শ্রমিকদের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ না করার অভিযোগ করেছেন শ্রমিকরা। এতে সন্দেহভাজনরা পড়েছেন বিপাকে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে যাওয়া শ্রমিকদের জানানো হয় তাদের নমুনা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা হবে না। অনেকে নিজেদের পেশা গোপন করে নমুনা দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইমুল হুদা জানিয়েছেন, উপজেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন পোশাক কারখানা কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পোশাক শ্রমিকদের নমুনা স্ব কারখানা কর্তৃপক্ষ বিজিএমইএ বা বিকেএমইএর সঙ্গে সমন্বয় করে তাদের নিজস্ব বুথ থেকে সংগ্রহ করা হবে। আমাদের ওখানে মেসে দিছে, লকডাউন দিছে, তারা এখানে চেক আপ আছে। তারা বলছে গার্মেন্টসের লোক আমরা এখানে চেক আপ করি না। যারা কইতে পয়না মিথ্যে কথা কইছে যে আমি গার্মেন্টস শ্রমিক না, তাদের নিচে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার পরিস্থিতি জানতে এখন সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, জানাবেন যে সাভারের স্বাস্থ্য কমপ্লেক্সে কি অবস্থা, করোনা পরীক্ষা করতে যারা আসছে সেবাগ্রহীতারা তারা কি বলছেন? আর গতকালকে যখন আমরা এমন সংবাদ পাই, ভুক্তভোগী রয়েছেন, যারা অভিযোগকারী রয়েছেন পোশাক শ্রমিক, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে বেশ কয়েকদিন ধরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল পেশাজীবী মানুষের নমুনা সংগ্রহ করা হলো। কালকে যখন পোশাক শ্রমিক পরিচয় দেওয়া হয়েছে তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোশাক শ্রমিকদের কোনো নমুনা সংগ্রহ করবে না। এরপরেই কিন্তু যারা পোশাক শ্রমিক পরিচয় দিয়ে নমুনা দিতে গিয়েছিলেন তারা কিন্তু একটি বিপাকে পড়ে, তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে কি করবেন। যেহেতু একদিকে সড়ক মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তারা যে সাভার থেকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে গিয়ে যে নমুনাগুলো দিয়ে আসবে তারও কিন্তু কোনো উপায় নেই, যার কারণে তারা কিন্তু চরম বিপাকে পড়ে। আমরা দেখতে পেয়েছি যে হসপিটালের আশপাশে তারা দিক বেদিক ছোটাছুটি করছেন, কেউ হতাশাগ্রস্ত হয়ে গেছেন, কেউ তাদের কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। কারখানা কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে কোনো সুরাহা দিতে পারেনি। এমন অবস্থায় অনেককে আবার আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের পেশা যে তারা পোশাক শ্রমিক এই পরিচয়টি গোপন করে কিন্তু তারা তাদের নমুনা দিয়েছেন। তারা সাভারের ঠিকানা ব্যবহার করেছেন, তারা সাভারে বসবাস করছেন, ভাড়া থাকছেন, এই বিষয়টি উল্লেখ করে অনেকে কিন্তু কৌশল অবলম্বন করে কিন্তু তারা নমুনা দিয়েছেন। এবং যারা প্রকৃতপক্ষে পোশাক শ্রমিক পরিচয় দিয়েছেন তারা নমুনা দিতে পারেনি, তারা চরম একটি ভোগান্তির শিকার হয়েছেন। এবং এ বিষয়ে আমি সাভার উপজেলা আর যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন পারভেজুর রহমান, তার সাথে গতকাল রাতে কথা বলেছি। তিনি বলেছেন যে সাভারের একটি মাত্র পোশাক কারখানা আল মুসলিম নামে একটি পোশাক কারখানা, যে কারখানাতে প্রায় 20,000-এর মতো শ্রমিক কর্মরত, সেই কারখানায় 9 জন পোশাক শ্রমিক এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার কারণে গত পরশুদিন সেই কারখানা কর্তৃপক্ষের সাথে তিনি একটি বৈঠক করেন। সেইখান থেকে তিনি সেই কারখানা কর্তৃপক্ষকে একটি অনুরোধ জানিয়েছিলেন যে অন্তত আল মুসলিমের ভেতরে যেন তাদের নিজস্ব যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের মাধ্যমে একটি বুথ
তৈরি করে সেই বুথে যেন অন্তত সেই কারখানার শ্রমিকদের নমুনাগুলো সংগ্রহ করা হয়। এছাড়া শিল্পাঞ্চলের বাকি যে কারখানার শ্রমিকরা রয়েছে তারা অন্যান্য যেমন স্বাভাবিক দিনে যেভাবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতেন সেভাবেই দিতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তবে আমরা দেখতে পেয়েছি সেই আল মুসলিমের কারখানা ছাড়াও যে পার্শ্ববর্তী সাভারের যে অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোরও কিন্তু নমুনা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নেওয়া হয়নি। এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্মকর্তা রয়েছেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুল হুদা, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছিলেন যে তাদের উপরে একটি নির্দেশনা রয়েছে যে যাদের উপসর্গ নেই তাদের তারা নমুনা সংগ্রহ করবে না। এবং উপজেলা পরিষদে একটি বৈঠক হয়েছে যেখানে অনেক শিল্প কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একটি সিদ্ধান্ত হয়েছিল যে কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানার ভিতরে তাদের নিজস্ব মেডিকেল টিম দিয়ে বুথ থেকে আক্রান্ত বা সন্দেহভাজন পোশাক শ্রমিকদের নমুনাগুলো সংগ্রহ করবেন। তবে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যেহেতু এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, তাহলে আপনারা কেন অন্যান্য স্বাভাবিক দিনের মতো পোশাক শ্রমিকদের নমুনাগুলো সংগ্রহ করছেন না? আহমেদ, সেই বুথ স্থাপনের সবশেষ কি সিদ্ধান্ত হয়েছে সেটি আপনার কাছ থেকে পরবর্তী আমরা জানার চেষ্টা করি। এই মুহূর্তে মৌলভীবাজারে রয়েছেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ, যেতে চাই তার কাছে। তুহিনুর, জানাবেন যে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার সার্বিক পরিস্থিতি কি এবং সাধারণ মানুষ যারা সেবা নিতে আসছেন তারা কি বলছেন, কতটা সেবা পাচ্ছেন? দেখুন, মৌলভীবাজারে এখন পর্যন্ত কিন্তু 35 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে 2 জন মারা গেছেন। তাদের মারা যাওয়ার পরেই মূলত তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আমি আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারে 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 133টির মতো করোনা ভাইরাসের চিকিৎসার জন্য বেড প্রস্তুত রাখা হয়েছে। সেটি আমাকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন তৌহিদ আহমেদ। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, মৌলভীবাজারে ইতিমধ্যে কিন্তু 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল আছে সেই হাসপাতালের 10 জন চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন, যার ফলে মৌলভীবাজার সদর হাসপাতাল সাময়িকভাবে 3টি বিভাগ চালু রেখে সবগুলি কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমি জেলা সিভিল সার্জন তৌহিদ আহমেদের সাথে একটু আগে কথা বলেছিলাম। করোনা ভাইরাসে যাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদের কি অবস্থা এবং তাদের এই রিপোর্ট আসতে কি অবস্থা, তিনি আমাকে জানিয়েছেন যে সিলেটে স্থাপিত পিসিআর যে ল্যাব, সেই ল্যাবে কিন্তু মৌলভীবাজারের যেসব নমুনা সংগ্রহ করা হয় সেগুলোকে পাঠানো হয় এবং সেখানে সেই প্রসেসটা মেনটেন করে কিন্তু আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। এবং তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত মৌলভীবাজারে 1100 জনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 1100 জনের মধ্যে এখন পর্যন্ত তারা 500 জনের মতো রিপোর্ট পেয়েছেন। তিনি বলছেন যে এই যে পিসিআর ল্যাবে যে পাঠানোর থেকে শুরু করে রিপোর্ট আসা পর্যন্ত যে সময়টা লাগছে 2 থেকে 7 দিন পর্যন্ত লেগে যাচ্ছে, যার ফলে তাদের যে এই যে রোগীদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া কিংবা তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার মধ্যে তাদের মধ্যে কিন্তু একটু ব্যাঘাত ঘটছে বলে তিনি আমাকে জানিয়েছেন। সাভার ও মৌলভীবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকেরা। তারা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন মেনে সাধারণ জ্বরের ওষুধ ও অ্যান্টিবায়োটিকের সঙ্গে ওষুধটি প্রয়োগ করে চট্টগ্রামে চিকিৎসাধীন রোগীদের মৃত্যু হার 1% নিচে রাখা সম্ভব হয়েছে। সুফল পেলেও ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধ প্রয়োগে সতর্ক থাকার কথা বলছেন ওষুধ বিশেষজ্ঞরা। চট্টগ্রামে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনেরই করোনা সংক্রমণের বিষয়টি জানা যায় মৃত্যুর পর। বাকি 4 জনের মধ্যে 3 জন হাসপাতালে ভর্তির পরপরই মারা যান। একজনের কেবল মৃত্যু হয়েছে হাসপাতালে 4 দিন চিকিৎসা দেওয়ার পর। চিকিৎসকেরা বলছেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীদের বেশিরভাগেরই শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ায় এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন 31% রোগী। সাধারণ জ্বরের ওষুধ ও অ্যান্টিবায়োটিকের সঙ্গে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে অনেক রোগী সুস্থ হয়ে উঠছেন। চট্টগ্রাম আমাদের যে 2টো কোভিড হসপিটাল আছে সেই 2টোতে চিকিৎসা চলাকালীন সময় এই প্রথম রোগী মারা গেলেন। এর আগে যারা মারা গেছেন তাদের অনেকেই আশা মাত্র গেছেন অথবা মৃত্যু পরবর্তী আমরা জানতে পেরেছি যে তিনি কোভিড রোগী ছিলেন। হাইড্রক্সিক্লোরোকুইন যেটা ম্যালেরিয়া ওষুধ, এটা একটা কিন্তু আমরা এই যে ইমিউনো সিস্টেমটাকে বুস্ট আপ করা, অর্থাৎ কোনো ডিসরেগুলেটেড ইমিউন সিস্টেম যাতে না হয় এবং সিভিয়ারিটি এবং এআরডিএস প্রিভেন্ট করে, এই জন্য হাইড্রক্সিক্লোরোকুইনটা কিন্তু ভালো কাজ করছে। আমরা কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের মাত্রা গ্রহণযোগ্য।
তবুও উচ্চ রক্তচাপ, লিভারের অসুখ সহ বিভিন্ন ক্ষেত্রে এটি ক্ষতিকর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই চিকিৎসকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। ক্লোরোকুইনের সাইড এফেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের হার্টের প্রবলেম আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের লিভারের কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে ক্লোরোকুইন যে এক্সপার্টরা লিখবেন, যারা করোনা বিশেষজ্ঞ, তারা ডেফিনেটলি সেটা ওনারা হিস্ট্রি নিয়ে ও সব ইনভেস্টিগেশন করে লিখবেন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন 41 জন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন 72 জন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার ফয়সাল। ইফতেখার, জানাবেন জেলার করোনা পরিস্থিতি কি, এবং ডাক্তাররা বলছেন যে হাইড্রোক্লোরোকুইন প্রয়োগের ফলে সুফল পাচ্ছেন, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কি চিকিৎসকরা কিছু বলছেন? প্রথমে করোনা পরিস্থিতি নিয়ে বলে রাখি, সেটি হচ্ছে গতকাল চট্টগ্রামে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয় এবং যেটির ফলাফল প্রকাশ করা হয় রাত 10:30টার দিকে, এবং সেখানে আমরা দেখেছি গতকাল সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে চট্টগ্রামে 18 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তো প্রতিদিনই আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, এবং যেসব উপজেলাগুলোতে প্রথম দিকে আমরা দেখেছি সংক্রমণের হার কম ছিল, সেখানেও কিন্তু সংক্রমণের হার বাড়ছে এবং নতুন নতুন করে এলাকায় করোনা শনাক্ত হচ্ছে, করোনা রোগী দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলোর মধ্যে এখন যে জীবন, আগে আমরা যেমনটা দেখেছি যে শুরুতে যেরকম মানুষের মধ্যে ঘরে থাকার প্রবণতা ছিল, সেটিও আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মানুষের যে একটু কর্মচঞ্চল হয়ে ওঠার এক ধরনের পরিবেশ আমরা দেখতে পেয়েছি। মানুষ ঘর থেকে বের হচ্ছে এবং বাজারগুলো তো আগের তুলনায় বেশি পরিমাণে যাচ্ছে। আর চিকিৎসার ব্যাপারে যেই বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো, আমরা দেখেছি যে চট্টগ্রামে মূলত দুটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, একটি হচ্ছে বিআইটিআইডি এবং অন্যটি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। দুটি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে করোনা রোগীদের চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কোনো যে সর্বজন গ্রহণযোগ্য কোনো পদ্ধতি চিকিৎসা এখনো পর্যন্ত নেই, স্বীকৃত নয়। তো এই কারণে মূলত স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন মেনেই মূলত তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এবং বিশ্বের অনেক দেশেই হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহৃত হচ্ছে করোনা রোগীদের চিকিৎসায়। বাংলাদেশেও এটি ব্যবহার করছেন চিকিৎসকরা, এবং তারা বলছেন মূলত যে এজিমাইথ্রোসিনের যে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরেই মূলত এই হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে, এবং তারা দেখতে পেয়েছেন অধিকাংশ রোগীর মধ্যে এটির যে ভালো প্রভাব তারা দেখতে পেয়েছেন, এবং তারা বলছেন অনেক রোগী হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের পর দেখা গেছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তবে এটি হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের কারণে যে সুস্থ হয়েছে এটি নিশ্চিত নন তারা, কারণ তারা বলছেন এই বিষয়টি জানার জন্য, নিশ্চিত হওয়ার জন্য হয়তো আরো গবেষণার প্রয়োজন আছে, এটি তারা বলছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশে মানুষের মধ্যে এমনিতেই সাধারণত অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরেই যে অনেকটাই যে দেখা গেছে যে করোনার যেসব উপসর্গগুলো থাকে সেগুলো অনেক পরিমাণে কমে যায় এবং তাদের মধ্যে সুস্থ হওয়ার প্রবণতা তারা লক্ষ্য করেছেন। এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মূলত যেটি বলছেন সেটি হচ্ছে যে সাধারণত যারা লিভারের রোগী থাকে, যাদের উচ্চ রক্তচাপ থাকে এবং হার্টের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে যদি হাইড্রোক্সিক্লোরোকুইন বেশি মাত্রায় প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিভিন্ন ক্ষতিকর। তো সেই জন্য মূলত ওষুধ বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়গুলো চিকিৎসক যারা সেবা দিচ্ছেন তাদেরকে মাথায় রাখতে হবে, রোগীদের হিস্ট্রি জেনে এবং তাদের উপসর্গগুলো বিবেচনায় তারা চিকিৎসা করবেন, এমনটি তারা বলছেন। পাশাপাশি তাদের পক্ষ থেকেও আসলে বলা হচ্ছে প্রতিটি চিকিৎসকই সাধারণত চিকিৎসা সেবা যখন দিতে যায় তখন মূলত বিষয়গুলো তারা বিবেচনায় নেন, যার কারণে খুব বেশি যে এটির ক্ষতিকর প্রভাব পড়বে এমনটি বলা যাচ্ছে না। এবং তারা একই সঙ্গে যেটি বলছেন যে বাংলাদেশে যেভাবে দেয়া হচ্ছে, আমরা দেখেছি চট্টগ্রামে 10 দিন হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হচ্ছে, তো 10 দিন তারা বলছেন যে যেখানে অন্যান্য রোগের ক্ষেত্রে মাসের পর মাসও হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হয়, 10 দিনের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকর প্রভাব পড়বে না, এমনটি তারা জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রামের করোনা পরিস্থিতি ও করোনা চিকিৎসার খবর জানাচ্ছে সহকর্মী ইফতেখার ফয়সাল। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, সংবাদে আরো যা থাকছে। করোনা কমেছে দুধ বিক্রি, বিপাকে খামারি, ভ্রাম্যমাণ বাজার অ্যাপ চালুর পরিকল্পনা। এবং মিরপুর চিড়িয়াখানায় সজীব প্রাণী ও পরিবেশ বন্ধ থাকায় সরকারের ক্ষতি 3 কোটি টাকা। করোনা ভাইরাস প্রতিরোধী N95 মাস্ক এখন দেশেই তৈরি হচ্ছে পরীক্ষামূলকভাবে। চীনের গাইডলাইন মেনে এটি বানাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে মান যাচাইয়ের সব পরীক্ষা উত্তীর্ণ হলে তবেই দেওয়া হবে বাজারজাতকরণের অনুমোদন। তখন আমদানি মূল্যের অর্ধেক দামেই দেশে মিলবে আন্তর্জাতিক মানের এই মাস্ক। N95 মাস্ক
বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মাস্ক দিয়ে 95% জীবাণু প্রতিরোধ করা সম্ভব। যুক্তরাষ্ট্রে যেই মানের মাস্কের নাম N95, চীনে তারই নাম KN95, আর ইউরোপ, জাপান ও কোরিয়াতে পরিচিতি FFP2, DS95 ও K95 নামে। এখন পর্যন্ত বাংলাদেশে সব মাস্কই আমদানি করা হয়েছে। তবে এখন মাস্ক উৎপাদন শুরু করেছে বাংলাদেশের JMI গ্রুপ। যৌথ বিনিয়োগে আছে চীনা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিজ ফ্যাশন। আন্তর্জাতিক গাইডলাইন মেনে KN95 মানের মাস্ক উৎপাদন করছে বলে দাবি JMI গ্রুপের। জিবি 26/2006 একটা গাইডলাইন আছে, এটা ফলো করে আমরা কাজ করতেছি। তাহলে আমাদের যখন রেজাল্ট চলে আসবে, আমরা রেজাল্টটা পাবো, তখন আমরা প্রাউডলি অ্যানাউন্স করবো আমাদের টিমে, ইয়েস, বাংলাদেশ অলরেডি ইন্ট্রোডিউস KN95. Normal is only 2 layers, but we have 3. মানের বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না। 5 স্তরের সুরক্ষা থাকা এই মাস্কে থাকছে 3 স্তরের সর্বাধুনিক প্রযুক্তির ফিল্টার পেপার। এই কারখানায় দিনে অন্তত 40,000 পিস মাস্ক উৎপাদন সম্ভব। তবে আমরা অপেক্ষা করছি টেস্ট রিপোর্টের জন্য। চীনে তৈরি এই KN95 মাস্কটি এই মুহূর্তে দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 300 টাকায়। ঠিক একই মানের মাস্ক তৈরি করছে JMI। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, এই ধরনের একটি মাস্ক তৈরি করতে তাদের খরচ পড়বে মাত্র 150 টাকা। দেশে উৎপাদিত মাস্ক ও PPE-র মান পরীক্ষার জন্য 5টি বেসরকারি পরীক্ষাগারকে দায়িত্ব দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে এসব পরীক্ষাগার দেশে উৎপাদিত মাস্ক KN95 মানের কিনা তা প্রমাণে যথেষ্ট নয়। তাই বাজারজাত করার আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হবে। ইন্টারন্যাশনালি টেস্ট করে প্রমাণ করতে হবে এইটা ওই স্ট্যান্ডার্ড মেনটেন করছে। যদি প্রয়োজন হয় ইন্সপেকশনে যাওয়া হবে, কোয়ালিটি প্যারামিটার গুলো কমপ্লাই করছে, অতএব এটাকে মার্কেটিং অথরাইজেশন বা রেজিস্ট্রেশন দেওয়া যেতে পারে। তাহলে সে ঘোষণা দিতে পারবে ওই ইকুইভ্যালেন্ট একটি মাস্ক আমি তৈরি করেছি। ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, মান যাচাইয়ের জন্য যত পরীক্ষা দরকার হবে তার সব খরচ দিতে হবে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1 মাস পর মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নামাজের কাতারে নিশ্চিত করা হয়েছে 3 ফুট দূরত্ব, পরতে হয়েছে মাস্ক। প্রবেশ পথেই ছিল হাত ধোয়ার ব্যবস্থা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জোহরের নামাজ শুরু হতে আর কিছুক্ষণ বাকি। মুসল্লিরা মসজিদে প্রবেশ করছেন হাত ধুয়ে, মুখে মাস্ক তো আছেই। স্বাস্থ্যবিধি অনুযায়ী কাতারে একজনের সাথে অন্যজনের দূরত্ব ছিল 3 ফুট, আর 2 কাতারের মাঝে ফাঁকা ছিল 1টি কাতার। প্রায় 1 মাস পর স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। 12 মে এই সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এজন্য বরাদ্দ হয়েছে 1250 কোটি টাকা। এর আওতায় এককালীন 2500 টাকা করে পাবে তালিকাভুক্ত পরিবারগুলো। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা ছুটিতে বন্ধ অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে শ্রমের চাহিদা কমে যাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ICT বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে তালিকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তালিকাভুক্তদের 2500 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এই যে ডাটাবেসটা হচ্ছে 1,25,00,000 পরিবারের, এখান থেকেই 50 লক্ষ পরিবারকে উনি যারা হতদরিদ্র সেই রকম পরিবারকেই উনি নগদ অর্থ সহায়তা দিবেন। টাকাটা একবারই দেওয়া হবে। এটার বাজেট ধরা হয়েছে 1250 কোটি টাকা। 12 মের মধ্যে তারা কাজটি সম্পন্ন করতে চান। এদিকে কর্মহীন মানুষের খাদ্য সহায়তার জন্য সারা দেশে এরই মধ্যে 14 দফায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় 1,44,000 টন চাল ও প্রায় 62 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে শিশু খাদ্যের সহায়তা হিসাবে 7 দফায় 16 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 24 মার্চ থেকে গত 4 মে পর্যন্ত 14 দফায় আমরা 1,44,000 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি এবং 62 কোটি টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। আর শিশু খাদ্যের জন্য 16 কোটি টাকা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, খাদ্য সহায়তা হিসাবে চলতি মাসে আরও 1 লাখ টন চাল বরাদ্দ হচ্ছে। জুন মাসে বরাদ্দ হবে আরও 2 লাখ টন চাল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দুধ বিক্রি কমে যাওয়ায় বিপাকে সাতক্ষীরা ও খুলনার কয়েক হাজার দুগ্ধ খামারি। পাশাপাশি চাহিদা না থাকায় বাজারে কমে গেছে দাম। তবে খামারিদের লোকসান কমাতে ভ্রাম্যমাণ বাজারের পাশাপাশি দুধ বিক্রি ডিজিটাল অ্যাপ চালুর পরিকল্পনা করছে খুলনার প্রাণী সম্পদ অধিদপ্তর। সাতক্ষীরায় ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 দুগ্ধ খামার রয়েছে, যেখানে দৈনিক উৎপাদন হয় প্রায় 3 লাখ লিটার দুধ। বর্তমানে করোনা সংকটের কারণে জেলার বাইরে দুধ পাঠানো যাচ্ছে না। খোলা নেই মিষ্টির দোকানও। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত খামার মালিকরা। তাদেরকে খোঁজ করে তাদের কাছে পৌঁছে দিতে হয়, সঠিক সময় দামও দেয় না, আর এমনি কেজি প্রতি 20 টাকা নেয়, তারপরও নগদ টাকা দিতে চায় না। করোনার প্রভাবে এখান থেকে দুধ আর নিয়ে যাচ্ছে না, আমাদেরও পৌঁছায় দিয়ে আসতে হয়, তারপরেও সেটার একটা লিমিটেশন আছে। খুলনায় উৎপাদিত দুধের পরিমাণ চাহিদার থেকে 2.5 গুণ বেশি। স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি করা হয় আকিজ, ব্র্যাক, আড়ং ও প্রাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো নিয়মিত দুধ নিচ্ছে না। বাজারেও কমেছে দুধের দাম। আগে বিক্রি করতে পারতাম যে দামে, তার থেকে 10 থেকে 15 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে, আর সেটাও রেগুলার বিক্রি করতে পারতেছি না। মিষ্টির দোকানে দুধ বেচছে আপনার 2 মণ করে, তাই মিষ্টির দোকানে একদিনও দুধ নিয়ে 1 মাসের ভিতরে। এদিকে দুগ্ধপণ্যের ভ্রাম্যমাণ বাজার তৈরি এবং বিক্রি বাড়াতে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সুন্দরবন ডিজিটাল প্রোটিন হাউস নামে আমরা একটা অ্যাপ তৈরি করতে, ওটার মাধ্যমে অবিকৃত দুধ যাতে আমরা বিক্রি করতে পারি, এক্ষেত্রে আমরা সহায়তা করব। এটা জেলা প্রশাসন এবং আমরা করছি। এটা ওখানে জানাইলে আমরা আমাদের চ্যানেলে দুধ এনে ভলান্টিয়ারের মাধ্যমে আমরা বিক্রির ব্যবস্থা নেব। করোনার ক্ষতি পোষাতে দ্রুতই প্রণোদনা বাস্তবায়নের তাগিদ দুগ্ধ খামারিদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোরের অভয়নগরে র্যাবের সাথে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত মারুফ মোল্লা মাদক ব্যবসায়ী। র্যাব জানায়, ডুমুরতলা গ্রামের এক বিলের মধ্যে মাদকের একটি চালানের ভাগাভাগি করছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী। ঘটনাস্থলে নিহত হন মারুফ। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও কয়েক বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। করোনায় বিশ্বে একদিনে 5,500-এর বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 2,70,000 ছাড়িয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্ত 39 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছে 2,117 জন। দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় 77,000 জনের। ব্রাজিলে 558, যুক্তরাজ্যে 539, ইতালিতে 274, স্পেনে 213 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারতে একদিনে মারা গেছেন 104 জন, আক্রান্ত হয়েছেন 3,364 জন। আফ্রিকায় করোনা ভাইরাসের প্রথম ধাপের সংক্রমণে 1,90,000 মানুষের প্রাণহানি হতে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে নিজেদের সুরক্ষা বিবেচনা করে শিক্ষার্থীদের আগামী সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি দিয়েছে ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়। অপরদিকে বিপুল সংক্রমণ ও প্রাণহানির মধ্যে রোববার থেকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ তুলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। করোনা মহামারীর সময় বাংলাদেশে জন্ম হবে প্রায় 24 লাখ শিশুর। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের ঢাকা অফিস থেকে বৃহস্পতিবার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, বিশ্বে জন্ম হবে প্রায় 11,60,00,000 শিশুর। গত 11 মার্চ কোভিড-19 মহামারী ঘোষণার পর 40 সপ্তাহের মধ্যে এসব শিশুর জন্ম হওয়ার কথা জানিয়েছে ইউনিসেফ। মহামারীর প্রভাবে বিশ্বে স্বাস্থ্যসেবা চাপের মুখে এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যাহত হচ্ছে। 10 মে মা দিবসের আগে করোনাকালে গর্ভবতী নারী ও নবজাতকের জন্য ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতে 2,01,00,000, চীনে 1,35,00,000, নাইজেরিয়ায় 64 লাখ, পাকিস্তানে 50 লাখ ও ইন্দোনেশিয়ায় 40 লাখ শিশুর জন্ম হবে। শিশু জন্মের দিক দিয়ে ষষ্ঠ অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান নবম। বয়স নয়, চাই প্রবল ইচ্ছাশক্তি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে সেটিই দেখালেন আরেক শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী। রোজা রেখেই বাগানে চক্কর দিয়ে তহবিল সংগ্রহ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক। এর মধ্যে তহবিলে জমা পড়েছে 75,000 পাউন্ডেরও বেশি। সব অর্থই দান করতে চান যুক্তরাজ্য, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের করোনা ভুক্তভোগীদের।
দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। সাবেক সেনা টম মুর নিজ বাড়ির বাগানের চারপাশ 100 বার প্রদক্ষিণ করে স্বাস্থ্যকর্মীদের জন্য সংগ্রহ করেছিলেন 32 মিলিয়ন পাউন্ড। হন খবরের শিরোনাম। এবার শিরোনাম হলেন আরেক শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী, তার অনুপ্রেরণা টম মুর। তবে দবিরুল ইসলামের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি, কারণ রোজা রেখেই চলছে তার হাঁটা। বাড়ির 80 মিটার দীর্ঘ বাগানে প্রতিদিন এভাবেই হাঁটেন দবিরুল। শুরু করেছিলেন 26 এপ্রিল। How are you feeling? Oh, very good, excellent. নিজেকে বৃদ্ধ বলতে নারাজ এই করোনা হিরো 100 বার নয়, বাগানের চক্কর দিতে চান 500রও বেশি বার। শুরুতে লক্ষ্য ছিল 1000 পাউন্ড সংগ্রহ, তবে তা উঠে যায় মাত্র কয়েক ঘন্টাতেই। বিপুল সারায় আরও অনুপ্রাণিত দবিরুল বাগানের চক্কর দিতে চান পুরো রমজান মাসেই। আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। টমকে জানাই আমার স্যালুট। justgiving.com পেজে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন তিনি। তহবিলে জমা অর্থ দান করতে চান রামাদান ফ্যামিলি কমিটমেন্ট RFC-তে। এটি কোভিড-19 সংকটে নেওয়া একটি উদ্যোগ। পরিচালনা করছে ব্রিটিশ বাংলাদেশি টেলিভিশন ব্রডকাস্টার চ্যানেল এস। অল্প করে শুরু হলেও প্রতিদিনই তিনি হাঁটার গতি বাড়াচ্ছেন। গতকাল 30 চক্কর, আজও 30 চক্কর দিয়েছেন। এখন আর থামতে চাচ্ছেন না। 1920 সালের 1 জানুয়ারি বাংলাদেশে জন্ম দবিরুলের। ইংরেজি সাহিত্যে পড়তে 1957 সালে পাড়ি জমান যুক্তরাজ্যে। বিভিন্ন সময় অংশ নিয়েছেন স্থানীয় কমিউনিটির নানা প্রকল্পে। তহবিল সংগ্রহ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য। বইপ্রেমী দবিরুল ইসলাম ভালোবাসেন কবিতা লিখতে। এরই মধ্যে তার বেশ কটি কবিতাও প্রকাশিত হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে টি-20 নিয়ে খুব একটা কষ্ট আক্ষেপ নেই, তবে টেস্ট ক্রিকেটে আরও ধারাবাহিক হওয়াটাই মুশফিকুর রহিমের চাওয়া। করোনা শেষে ক্রিকেটে ফিরে সামনের 3-4 বছরে 3 ফরম্যাটেই দেশকে নিতে চান 6 নম্বরে। অনুশীলন নিয়ে নিজের দর্শনের কথাও জানিয়েছেন অনলাইন আড্ডায়। 20 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাসের। দীর্ঘ সময় পরেও সাদা পোশাকে ধারাবাহিক নয় বাংলাদেশ। বিদেশের পরিসংখ্যান লজ্জায় ফেলে দেয়। দেশ ধারাবাহিক না হলে মুশফিকের ব্যাট ঠিকই ধারাবাহিক। তিনিই যে টাইগারদের সেরা ব্যাটসম্যান। আগামী 3-4 বছরে দলকে নিতে চান 6 নম্বরে। মুশফিকের হতাশা আছে করোনায় স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে। সামনের চ্যালেঞ্জে অধিনায়ক মুমিনুলের উপর ভরসা রাখছেন সাবেক অধিনায়ক। 20 বছর আমরা সেভাবে অ্যাচিভ করতে পারিনি, যেরকম আমাদের কিছু ক্যালিবার প্লেয়াররাও ছিল, বাট অ্যাট দ্য সেম সাইড আমি মনে করি যে অ্যাটলিস্ট আমাদের হোম কন্ডিশনে আমাদের গ্রাফিক্সটা একটু হলেও উপরের দিকে যাচ্ছে। তো আমাদের মেইন কনসার্ন সেটা হচ্ছে অ্যাব্রোডে। তো অ্যাব্রোডে ডেফিনেটলি আমাদের অনেক বড় চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হয়েছে মাঝখানে এখন অবশ্যই বন্ধ আছে, তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। অনুশীলনে সবচেয়ে বেশি সময় দেন মিস্টার ডিপেন্ডেবল। ঘন্টার পর ঘন্টা টেকনিক ফিটনেস নিয়ে কাজ করেন একা একা। মাঠের পারফরমেন্সে পরিশ্রমের ছাপ পাওয়া যায়। এত অনুশীলনের দর্শন তুলে ধরেছেন মুশফিক। সবসময় ট্রাই করি ফলো করা, যে আমার প্রিপারেশন যেটা বলি আমি যেটা অনেকে আরিফ ভাই বলেন বা বর্ষণ ভাই ওনারা জানেন যে আই এম এ বিগ প্রিপারেশন বিলিভার। তো আমার মনে হয় যে প্রিপারেশনগুলো যদি আমার ঠিক থাকে, দ্যাট গিভস মি এ লট অফ কনফিডেন্স গোয়িং ইনটু এনি ম্যাচ। সেটা হতে পারে একটা নর্মাল ম্যাচ বা একটা বিগ ম্যাচ। অনলাইন আড্ডায় জানিয়েছেন তার চোখে সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিদেশি কোচের তালিকায় সবার উপরে জেমি সিডন্স, তারপরেই রয়েছেন হাথুরু সিনহা। মুশফিকের বিশ্বাস ঈদের পর প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরতে পারবেন ক্রিকেটাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হতে পারে কাল। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা সারবে আইসিসি। প্রধান নির্বাহীদের আগের সভাতেও এসেছিল বিশ্বকাপ প্রসঙ্গ। সেখানে অস্ট্রেলিয়ার প্রতিনিধি করোনা পরিস্থিতি আর সরকারের অনুমিত কথা হয়েছিল। সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা মেলেনি। কালকের আলোচনা শেষে জানা যেতে পারে বিশ্বকাপের ভাগ্য। 5 মাস পর 16 দেশের লড়াই হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। সবশেষ বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে দুই পক্ষের মাঝে। এবছর টুর্নামেন্ট আয়োজন করা হলে সব দেশে অনুমতি দরকার। হতে পারে দর্শক শূন্য মাঠে। 2021 ও 2022 যে কোনো এক বছর টুর্নামেন্ট করতে চাইতে পারে অজিরা।
আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নেন বিশ্বকবি। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এখন ভিন্ন চিত্র। টানা বন্ধের অবসরে পরিবেশ ও প্রাণীরা হয়ে উঠেছে সজীব। নির্জন নিরিবিলি পরিবেশে কানে আসে পশু পাখির ডাক। জিরাফের বেষ্টনীতে যোগ হয়েছে নতুন 2 অতিথি। কিন্তু উল্টো দিকে আয় হারাচ্ছে সরকার। গত 20 মার্চ থেকে বন্ধ থাকায় ক্ষতি প্রায় 3 কোটি টাকা বলছে কর্তৃপক্ষ। জিরাফের খাঁচা এখন ভরা। গেল মার্চ ও এপ্রিলে জন্মেছে 2টি শাবক। মা নেউটে শাবক ছায়ার মতো ঘুরছে সব সময়। দর্শনার্থীর ভিড় না থাকায় খাঁচায় আছে বেশ স্বাচ্ছন্দ্যে। বড়দের সঙ্গে খুনসুটি করে এভাবেই মানিয়ে নিচ্ছে নতুন অতিথি। 8 বছর আগে আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হয় 2 জোড়া জিরাফ। এখন সংখ্যা 9টি। করোনা সংক্রমণ থেকে মুক্ত রাখতে নির্দিষ্ট দূরত্ব থেকে দেয়া হচ্ছে খাবার। অ্যান্টিভাইরাস সলিউশন স্প্রে করা হচ্ছে প্রতিদিন। বৃহৎপ্রাণী শাখা জিরাফ একটা বাচ্চা দিয়েছে এবং এই বাচ্চার নাম রাখছি আমরা দুর্জয় রাখছি। এবং চিড়িয়াখানার পাখি শাখায় দেখা যাচ্ছে যে অনেক পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কারণ বাইরে থেকে অনেক পাখি আইসা এখানে বসবাস করে। করোনা সংক্রমণে বন্ধ চিড়িয়াখানা, নির্জন পায়ে হাঁটা সরু রাস্তা, নেই দর্শনার্থী। নিরিবিলিতে নিজেদের মধ্যে ভাব বিনিময়ে ব্যস্ত ময়ূর যুগল। অলস সময়ে মেতেছে বাঘ। খাঁচার সামনে হঠাৎ মানুষের উপস্থিতি মনে হয় ভালো লাগেনি। বনের রাজার খাঁচা প্রায় 2 মাস ধরে দেখছে না দর্শনার্থী। নিরিবিলি পরিবেশটা যেন আপন করে নিয়েছে আফ্রিকান সিংহ। চিড়িয়াখানায় এমন মাংসাশী সরীসৃপ পাখিসহ আছে প্রায় 2700 প্রাণী। এগুলো দেখতে দিনে গড়ে দর্শনার্থী আসত 10 থেকে 12,000। বছরে এখান থেকে সরকারের রাজস্ব আয় 12 কোটি টাকা। গাড়ি পার্কিং, প্রাণী জাদুঘর, ক্যান্টিন থেকে আয় আরও 2 কোটি টাকা। কিন্তু টানা বন্ধে প্রায় 3 কোটি টাকা আয় হারাচ্ছে সরকার। বিশেষ করে আমরা 1 বছরের জন্য সাধারণত এগুলি ইজারা দেওয়া থাকি। তো ইজারা দেওয়ার শর্ত ওরা টাকাটা সাধারণত কিস্তিতে 3 মাস পর জমা দেয় এবং দেখা যাচ্ছে যে ওরা 9 মাসের টাকা ওরা অলরেডি জমা দিয়ে দিয়েছে। ইজারার স্থানগুলি বন্ধ রয়েছে, সেগুলির টাকা তারা জমা দেয় নাই। তবে কর্তৃপক্ষ বলছে নিরিবিলি পরিবেশে সজীব হয়ে ওঠার সুযোগ পাচ্ছে চিড়িয়াখানার প্রাণীগুলো। লোক সমাগম না থাকায় বাইরে থেকেও আসছে নানা ধরনের পাখি। কলকাকলিতে মুখর হচ্ছে পরিবেশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।